জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। প্রত্যেককে দেয়া হবে ইউনিক আইডি। সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন সারা জীবন। সচিবালয় বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এই বৈঠককে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় জড়ান আহতরা। তাদের মধ্যে থেকে উপদেষ্টা করারও দাবি জানানো হয়। বৃহস্পতিবার দুপুর 2টায় সচিবালয়ে বৈঠক করতে আসেন জুলাই বিপ্লবে আহতরা। তখনও উপস্থিত হননি উপদেষ্টারা। এক পর্যায়ে নিজেদের মধ্যেই বিতণ্ডায় জড়ান আগতরা। পরে সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি শান্ত করেন। 4:30টায় 6 জন উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। 3 মাসেও সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ জানান তারা। আহতদের মধ্য থেকে উপদেষ্টা করার দাবিও জানান কেউ কেউ। দীর্ঘ বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই। রাস্তা অবরোধ করে আহতদের কেন দাবি আদায় করতে হচ্ছে এমন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কোন ধরনের কেউ সুযোগ নিতে না পারে এই বিষয়ে আমরা অবশ্যই সবাই সচেতন থাকবো। তো আজকে আমরা আসছি, সবাই কথা বলছেন, এখন মিডিয়া আসছে, আমরা কি উদ্যোগ আমরা নিব। জুলাই বিপ্লবে সারা দেশে 20,000-এর বেশি আহত হয়েছে বলে জানানো হচ্ছে, যাদের তালিকা করছে সরকার। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে হাসপাতালে গিয়ে আহতদের হাতে নগদ অর্থ তুলে দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীতে ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবে হতাহত সবাইকে পুনর্বাসনের আশ্বাস দেন তারা। জুলাই আগস্টের আন্দোলনের পর 5 মাসে মাত্র 1 লক্ষ টাকা করে সাহায্য পেয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন আহতরা। বেশিরভাগ রোগীর চিকিৎসা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। গণঅভ্যুত্থানে আহত 10ম শ্রেণীর ছাত্র নাদিম জানায়, যারা দেখা করতে আসেন বেশিরভাগ সময় সবার সাথে কথা বলেন না। সব খরচ সরকারের বহন করার কথা থাকলেও দীর্ঘমেয়াদী এই চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তারা প্রায় নিঃস্ব। এমনকি কোনো চিকিৎসা ভাতাও দেওয়া হচ্ছে না তাদের। আমাদের উন্নত মানের চিকিৎসা দেখ, আমরা কেউ মোটামুটি সুস্থ না, আমরা সবাই অসুস্থ। আমাদের কোনো চিকিৎসা ভালো চিকিৎসা পাইতাছি না। কেন আমরা কি দেশের বোঝা হয়ে গেছি? এই আন্দোলন করে আমাদের রক্তের উপর একজন চেয়ার। এখন তো দেখতেছি আগের মতনই বাঙালি চলতেছে, যার যার চেয়ার সে ভারী করতেছে। তো আমাদের কি অবস্থা হইতেছে? এ টাকা না দিতে পারলে, হে যদি নাই দিতে পারে, হে যদি ঘোষণা না করতে পারে, তাহলে নির্বাচন দিয়ে দেখ, নির্বাচিত সরকার ঘোষণা করুক। কোনো একটা অনুদান আসে না, যদিও একটা অনুদান আসে এটা নিয়ে সংস্করণে নিয়ে যায়, আমরা একটাও পাই না। বৃহস্পতিবার হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি ক্ষমতায় গেলে সব আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন তারা। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। এর আগে বুধবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে দলের 31 দফা সংস্কারের রূপরেখা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশিত সব সংস্কার সম্ভব নয় বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা ও নাগরিক ভাবনা শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএনপি।
লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির 31 দফা সংস্কার নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ভবিষ্যতে আর কখনো যাতে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে না পারে তা নিশ্চিতে ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করা, যেন রুলস বেসড অর্ডার ঠিক থাকে। রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না। সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের মাধ্যমে মানুষের জীবন মানের পরিবর্তন ও জীবনের নিরাপত্তা বিধান করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোনো প্রতিহিংসা নয়, সহনশীলতার রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বিএনপি। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তির দায়মুক্তির অবকাশ নেই, এমন পর্যবেক্ষণ দিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তির দুটি ধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীর আইনজীবী বলেন, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ তৈরির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। বিগত সরকারের সময় অর্থলোপাটের আলোচিত খাত ছিল রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। ক্যাবের তথ্য মতে গেল প্রায় ১.৫ দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় ১৩০৫ কোটি টাকা। শুধু তাই নয়, সেই অর্থলোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০-এর ৬-এর ২ ধারায় বলা হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার একক ক্ষমতা বলে চুক্তি করতে পারবেন। আর ৯ ধারায় বলা হয়, ওই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এমন বাস্তবতায় কুইক রেন্টাল আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে ওই আইনের বিতর্কিত দুটি ধারা বাতিল করে উচ্চ আদালত। লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রায়ে আদালত বলেন, বিগত সরকারের সময়ের চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। উদ্যোগ নিতে বলেন সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল ও উৎপাদন বৃদ্ধির। সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে, সরকার যদি এটা না চায়
তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে, বাতিল করতে পারবে। আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়। 6-এর 2 ধারা মোতাবেক বিগত সময়ে সম্পাদিত চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ কতটুকু সংরক্ষণ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ভারতীয় হাইকমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান কথা জানান। 5 আগস্টের পর প্রশাসন ও রাজনৈতিক দলের কতজন ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সঠিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি। বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে যাদের নতুন নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিষয়ে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান তৌফিক হাসান। প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে AFP-কে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দ্রুতই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ নেন তিনি। তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন খাতে সংস্কারের পাশাপাশি চাপ দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের। বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে দরকার সংস্কার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। As soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. এ সময় ডক্টর ইউনূস বলেন, সাংবিধানিক সংস্কারের পাশাপাশি জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে ঐক্যমত দরকার। বলেন, বিপ্লবের পর মাত্র 3 মাস পেরিয়েছে। খুব শিগগিরই দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তার আশা। যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকে, আমরা উদ্বিগ্ন। তবে আশা করছি দ্রুতই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এজন্য দেশবাসীর সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন। COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানকালে বুধবার বার্তা সংস্থা AFP-কে এই সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস।